আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের নতুন পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হঠাৎ করেই বিয়ে করলাম। অথচ কিছুক্ষণ আগে আমি জানতাম না বিয়ে করব। ফোন করে ফ্রেন্ড বলে, আর্জেন্ট কথা আছে। তুই জলদি আয়। বেস্ট ফ্রেন্ড বলে কথা। তাই কথা না রেখে পারলাম না। গিয়ে যা শুনি এবং ও যা বলল, তা শুনে আমি পুরোই শক। আসলাম কি সমাধান করতে আর হয়ে গেল কি? হঠাৎ করে যে এত কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এরপর যা হলো। আমার নাম মোহাম্মদ অনন্ত চৌধুরী। ফ্যামিলিতে মা, বাবা, আমি আর আমার এক ছোট বোন আছে, যে আমার খুব আদরের। আমার বাবা একজন বিজনেসম্যান। উনার নাম মোহাম্মদ সৈয়দ চৌধুরী। মায়ের নাম রেবিকা চৌধুরী। আর আমার একমাত্র আদরের ছোট বোনের নাম আনিকা চৌধুরী। আমার ছোট বোন বলে কথা, তাই আমার নামের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে। আনিকা এবার ক্লাস 8-এর ছাত্রী। পড়াশোনায় ভালো মেধা আছে ওর। আমি ভার্সিটিতে পড়ি। পড়াশোনায় মোটামুটি ভালো। দেখতে হ্যান্ডসাম, গায়ের রং উজ্জ্বল ফর্সা। উচ্চতা পাসপোর্ট 2 ইঞ্চি হবে। স্বভাব চরিত্র বলতে গেলে আমি আমার মতোই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি। মাঝে মাঝে সময় পেলে হাদিসের বই পড়ি। কখনো আবার ভার্সিটির ছুটি পেলে হুজুরদের সাথে জামায়াতে যাই। ভার্সিটিতে পড়লেও নিজেকে সবসময় ইসলামের পথে চালনা করার চেষ্টা করি। কলেজ লাইফ থেকে আমার কয়েকজন বন্ধু আছে। তাদের মধ্যে 4 জন ছেলে, 1 জন মেয়ে। যেহেতু আমি ইসলামের পথে নিজেকে পরিচালনা করি, তাই আমি প্রথম মেয়েটার সাথে বন্ধুত্ব করতে চাইনি। কিন্তু মেয়েটার ভালো ব্যবহার দেখে না করতে পারলাম না। তবে আমি সবসময় আমার মতো থাকি। মেয়েটার সাথে আমার বন্ধুত্ব অনেকটা বেশি গভীর হয়ে যায়। ওর নাম নীতিকা। আমরা একে অপরের সাথে ভালো মন্দ সব শেয়ার করি। একে অপরের মনের কথা অনায়াসেই বলি। আমাদের 6 বন্ধুর জার্নি কলেজ থেকে ভার্সিটি পর্যন্ত এসেছে। আমরা এখনো সবাই একসাথেই পড়াশোনা করি। বেশ ভালোই দিন যাচ্ছে। পড়াশোনা, তার সাথে বন্ধু বান্ধবের আড্ডা, ছুটির সময় কোথাও ট্যুরে যাওয়া, বেশ ভালোই কাটছিল সবার জীবন। একদিন হঠাৎ নীতিকার ফোন এলো। আমি তখন বাসায় ছিলাম। ফোনটা রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। কিরে, কেমন আছিস? হঠাৎ এ সময় ফোন, কি ব্যাপার? নীতিকা বলে, ওয়ালাইকুম সালাম। তুই কোথায় আছিস? আমি বললাম, বাসায়। কেন? নীতিকা বলে, তুই আমার সাথে দেখা করতে পারবি এখন এই মুহূর্তে? তোর সাথে আমার আর্জেন্ট কিছু কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি বললাম, কি হয়েছে? সব ঠিক আছে তো? নীতিকা বলে, কিছুই ঠিক নেই। তুই আমার সাথে দেখা কর, বলছি। আমি বললাম, ঠিক আছে, আমাদের আড্ডার ওখানে চলে আয়, আমি আসছি। এই বলে ফোন কেটে দিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম। গিয়ে দেখি ও বসে আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। নীতিকা বলে, ওয়ালাইকুম সালাম। বস, কফি খাবি? আমি বললাম, মন্দ হয় না। তারপর দুজনের জন্য কফি অর্ডার দিলাম। কফিতে এক চুমুক দিয়ে বললাম, এবার বল কি বলবি, যার জন্য আমাকে এত তাড়াতাড়ি এখানে আনালি? নীতিকা বলে, দোস্ত, তোকে একটা সিরিয়াস কথা বলার জন্য ডেকেছি। আমি বললাম, আমিও সেজন্যই এসেছি। নীতিকা বলে, তাহলে বলি? আমি বললাম, বল। নীতিকা বলে, কথাটা সিরিয়াসভাবে নিবি, ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ বল। নীতিকা বলে, দোস্ত, আমাকে বিয়ে করতে পারবি? বুঝতে পারলাম ও আমার সাথে মজা করছে, তাই আমি বললাম, এই তোর সিরিয়াস কথা? নীতিকা বলে, বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি বললাম, তো সমস্যা কি, বিয়ে করে নে। নীতিকা বলে, ধুর, ছেলেটাকে চিনি না জানি না, তাকেই বিয়ে করব? আমি বললাম, তো কি হয়েছে, বিয়ের আগে কয়েকদিন ঘোরাফেরা করবি, তাহলে দেখবি চেনা জানা হয়ে যাবে। নীতিকা বলে, না রে দোস্ত, এত কম সময়ে চেনা জানা হয় না। তোকে তো আমি 4 বছর ধরে চিনি। তাছাড়া তোর সাথে যতটা মিশেছি, অন্য কোনো ছেলের সাথে তেমন মিশিনি। আর অন্য কাউকে বিয়ে করলে তোর সাথে মিশতে পারবো না, তোর সাথে কথা বলতে পারবো না। তুই তো জানিস, তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাই বলছি আমরা বিয়ে করে ফেলি। আমি বললাম, এটা সম্ভব না। নীতিকা বলে, কেন সম্ভব না? আমি বললাম, প্রথমত আমি তোকে সেই চোখে কখনোই দেখিনি। দ্বিতীয়ত আমি আলেম মেয়ে বিয়ে করব, যে বোরকা পরিধান করে, নেকাব পরে, নিজের ইজ্জতকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তেমন মেয়ে আমার পছন্দ। আর তাছাড়া এখন তোকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেলে বাবা বাড়ি থেকে বের করে দেবে। নীতিকা বলে, কেন? আমি বললাম, কারণ বাবা খুব রাগী। নীতিকা বলে, আর মা? আমি বললাম, মা খুব ভালো, মা কিছু বলবে না। নীতিকা বলে, তাহলে তো কোনো সমস্যা নেই, চল বিয়ে করে নেই। আমি বললাম, সমস্যা আছে, বাড়ি থেকে বের করে দিলে থাকবি কোথায়? নীতিকা বলে, আরে বাবাকে ঠিক আমি ম্যানেজ করে নিতে পারবো। আমি বললাম, সত্যি পারবি? নীতিকা বলে, পারবো, এখন চল। আমি বললাম, কোথায়? নীতিকা বলে, কেন, বিয়ে করবি না আমায়? আমি বললাম, দেখ, তুই আমার কথায় মনে কষ্ট নিস না। আমি একজন ফরেস্টগার্ড মেয়ে বিয়ে করতে চাই, যে আমার মনের মতো হবে। কিন্তু তুই সেরকম মেয়ে না। সব সময় ফিটিং কাপড় পরে চলাফেরা করিস, যার ফলে রাস্তার আশেপাশে সব লোক তোর দিকে তাকিয়ে থাকে। আমি তোকে কতবার বলেছি বোরকা পরিধান করতে, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আমি বেশি কথা বাড়াতে চাই না, তাই বলছি আমি তোকে বিয়ে করতে পারবো না। বুঝতে পারলাম নীতিকা আমার কথায় কষ্ট পেয়েছে। সে বলে, তুই আমাকে একটু আগে বললি না, বাবার পছন্দের ছেলের সাথে কয়েকদিন ঘুরে ফিরে ভালো করে জেনে শুনে নিতে, তার মানে নিজের মতো করে বানিয়ে নিতে বলেছিস, তাই তো? আমি বললাম, হ্যাঁ তাই তো বললাম। নীতিকা বলে, তাহলে তুই আমাকে বিয়ে করে তোর মতো করে বানিয়ে নিতে পারবি না? যেমন মেয়ে তোর পছন্দ ঠিক তেমনভাবে আমাকে গড়ে নিবি। আমি বললাম, কিন্তু তা হয় না, কারণ আমি তোকে নিয়ে কখনো ওই ধরনের কিছু ভেবে দেখিনি। নীতিকা বলে, তখন ভাবিসনি, বুঝলাম, কিন্তু এখন থেকে ভাবতে পারিস। এখন থেকে ভাবতে অসুবিধা কোথায়? আমি বললাম, দেখ, আমি পারবো না।
নীতিকা আমার হাত ধরে বলে, প্লিজ দোস্ত, আজকে সন্ধ্যায় ছেলেপক্ষ আমাকে আংটি পরাতে আসবে। আমি বললাম, তো ভালো কথা, যে জায়গায় তোর মা বাবা পছন্দ করেছে ছেলেকে সে জায়গায় তোর বিয়ে করা উচিত। আর এমনিতেও তুই আর আমি বিয়ে করে নিলে তোর মা বাবা কখনোই মেনে নেবে না। নীতিকা বলে, একবার বিয়ে হয়ে যেতে দে, তখন দেখবি এমনি এমনি মেনে নেবে। চল না দোস্ত, আমরা বিয়ে করে নেই। আমি বললাম, কিন্তু। নীতিকা বলে, আবার কিসের কিন্তু? বললাম তো, বিয়েটা হয়ে যেতে দে, তুই যেভাবে বলবি আমি সেভাবে চলবো, তোর মনের মতো হয়ে উঠবো, কথা দিচ্ছি। আমি নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম, যাকে এই 4 বছর ধরে শুধরাতে পারলাম না তাকে নাকি বিয়ের পর শুধরাতে পারবো। একটা প্রবাদ আছে জানিস, কুকুরের লেজ এমনিতে কিন্তু বেঁকা। তাকে সোজা করার জন্য যদি 12 বছরও কোনো পাইপের ভিতরে ঢুকিয়ে রাখিস, 12 বছর পর বের করে সেই বেঁকাই দেখবি, সেটি আর সোজা হয় না। এবার বুঝতে পারলি কি বোঝাতে চাইলাম? তাই আমাকে প্যারা দিস না, এখন সোজা বাসায় যা, বাসায় গিয়ে রেডি হয়ে নে। কিছুক্ষণ পর ছেলের পক্ষ আসবে তোকে আংটি পরাতে। যেতে পারবি তো বাসায়? না, আমি দিয়ে আসবো। এতক্ষণ আমি মোবাইলের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলাম। আমি খেয়াল করিনি আমার কথাগুলো শুনে ও কান্না করছে। যখন দেখলাম ওর থেকে কোনো উত্তর পাচ্ছি না, তখনই আমার নজর গেল ওর দিকে। আমি একটু অবাক হয়ে বললাম, আরে আরে, তুই কাঁদছিস কেন? দেখ, কান্নাকাটি করে কোনো লাভ নেই, যা বলছি তা শোন। নীতিকা বলে, কেঁদে কোনো লাভ নেই, তাই না? তাহলে আমি মরে তোদের সবাইকে উদ্ধার করে দিয়ে যাব। এই বলে উঠে রাস্তার দিকে দৌড় লাগালো। হঠাৎ ওর আচরণ দেখে আমি ভেবাচাকা খেয়ে যাই। এই মেয়ে কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। আমিও বসে না থেকে ওর পিছে পিছে দৌড় লাগালাম। কিছু দূর গিয়ে ধরে ফেলি। নীতিকা কান্না করতে করতে বলে, আমাকে ধরেছিস কেন? ছাড় বলছি। তুই যখন আমাকে বিয়ে করবি না, তাহলে আমি নিজেকেই শেষ করে ফেলবো। আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু না, সে কোনোভাবে শান্ত হতে চাচ্ছে না। মেজাজটা খুব খারাপ হয়ে গেল। আশেপাশের লোক আমাদের তামাশা দেখছে। আমি কষে একটা থাপ্পড় মারলাম। এবার স্থির হয়ে দাঁড়িয়েছে। সত্যি, মানুষ সত্যি বলে, সোজা হাতে ঘি না উঠলে আঙ্গুল ব্যাকা করো। আমি বললাম, কেন পাগলামি করছিস? আত্মহত্যা করা মহাপাপ, সেটা জানিস না? নীতিকা বলে, তো কি করব আমি? তুই আমাকে বিয়ে করবি না। ওইদিকে বাবা অচেনা একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেবে, যার সাথে কথা বলবো তো দূর, দেখিও নি কোনোদিন। আমি বললাম, আমি বিয়ে করব না বলে তুই আত্মহত্যা করবি? নীতিকা কিছু বলে না। আমি মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। নীতিকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, দেখে মায়া হলো। মনে মনে ভাবছি, এই মেয়েকে যদি বিয়ে না করি তাহলে নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়ে ফেলবে, যার দায়ভার আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কিন্তু আমি যে আলেম মেয়ে বিয়ে করতে চাই, এমন মেয়ে বিয়ে করতে চাই যে লাজুক টাইপের হবে, এমন একজনকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই যাকে আমি চিনি না। বিয়ের পর তার সাথে প্রেম করব, তাকে ভালোবাসবো, মহব্বত করব। যেমন আমাদের হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত মা আয়েশাকে করতেন। মনে হয় আমার ভাগ্যে নেই, হয়তো সবার ভাগ্যে সবকিছু থাকে না, হয়তো বিধির বিধান এমনই ছিল। কি করব আমি ভেবে পাচ্ছি না। এই মেয়েকে যদি এখন আমি বিয়ে না করি, নিশ্চয়ই বড় ধরনের কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। 4 বছর বন্ধুত্বে আছি, ও কেমন আমি খুব ভালো করেই জানি। আমি বললাম, ঠিক আছে, আমি তোকে বিয়ে করব, তবে আমার কয়েকটা শর্ত আছে। নীতিকা বলে, আবার কি শর্ত? আমি বললাম, 1 নং শর্ত হলো, আমি তোকে বিয়ে করতে পারবো, বাট স্ত্রীর অধিকার দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি তোকে মেনে নিতে পারছি। 2 নং শর্ত হলো, আজ থেকে বোরখা পরিধান করবি। 3 নং, আমি যেমন মেয়ে চাই তেমন মেয়ে যতদিন পর্যন্ত না হতে পারবি, ততদিন আমাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হবে না। এই হলো আমার শর্ত। তবে একটা কথা মাথায় রাখবি, বিয়েটা কিন্তু আমার ইচ্ছায় হচ্ছে না, তোর ইচ্ছায় হচ্ছে। তাই কোনো কিছুর জন্য আমাকে দায়ী করতে পারবি না। এখন বল রাজি কিনা? এই কথা শুনে নীতিকা রাজি হয়ে যায়। আমি বললাম, আরেকবার ভেবে দেখ, কারণ আমি বেকার, এখনো ভার্সিটিতে পড়ি, তোকে বিয়ে করে খাওয়াবো কি? নীতিকা বলে, ও নিয়ে চিন্তা করিস না, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। প্রয়োজন পড়লে আমি সারাদিনে একবেলা খেয়ে থাকবো। আমি বললাম, চাপা মারিস না, না খেয়ে থাকার অভ্যাস আছে তোর? নীতিকা বলে, না থাকলেও অভ্যাস করে নেব। আমি ওর দিকে তাকিয়ে ভাবছি, এ তো আচ্ছা নাছর বান্দা, এত কিছু বলার পরেও ঘুরে ফিরে আমাকেই বিয়ে করবে। কোনোভাবেই মতই চেঞ্জ হচ্ছে না। বুঝতে পেরেছি, এ আজ আটঘাট বেঁধে নেমে এসেছে আমাকে বিয়ে করবে বলে। আমি বললাম, ঠিক আছে চল। নীতিকা বলে, আমরা এখন কোথায় যাব? আমি বললাম, কোথায় আবার, কাজের অফিসে। নীতিকার হাত ধরে চলতে শুরু করি। নীতিকা আমার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আগে বিয়ে হতে দাও, তারপর দেখাচ্ছি মজা। 4 বছর বন্ধুত্ব অবস্থায় থেকেও আমার মনের কথা একটিবারও পড়তে পারলে না। পৃথিবীতে সব ছেলেকে ছেড়ে তোমাকে কেন বিয়ে করতে চাইছি? তবে আমি সবসময় চেষ্টা করব তোমার মনের মতো নিজেকে গড়ে তুলতে। এদিকে আমি ভাবছি, জানি না আজ কপালে কি দুঃখ আছে। হঠাৎ বিয়ে করে বউ নিয়ে গেলে সবাই কি বলবে, কি ভাববে। রাস্তার কাছে এসে রিক্সায় উঠে পড়ি। তারপর আধা ঘন্টা রাস্তা চলার পর কাজের অফিসের সামনে এসে দাঁড়ায়। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে কাজের অফিসে প্রবেশ করার জন্য পা বাড়ালাম। 2 পা এগিয়ে থমকে দাঁড়ালাম। ঋতিকা বলে, কি হলো, দাঁড়ালি যে? আমি বললাম, ওড়নাটা মাপলারের মতো না পেঁচিয়ে দয়া করে মাথায় দে। নীতিকা কিছু না বলে ওড়না মাথায় ও গায়ে জড়িয়ে নেয়। তারপর দুজন কাজের অফিসের ভিতরে প্রবেশ করি। তারপর আধা ঘন্টার মধ্যে বিয়ের কাজ সম্পূর্ণ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। নানান কথা মাথায় ঘোরপাক খাচ্ছে। একসময় বাসায় চলে এলাম। দরজার কাছে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু কলিং বেল বাজানোর সাহস পাচ্ছি না। তারপরও কলিং বেল প্রেস করলাম। কিছুক্ষণের মধ্যে মা এসে দরজা খুলে দিল। তারপর বলল, কিরে অনন্ত, এত তাড়াতাড়ি চলে আসলি যে, এই মেয়েটাকে?
আমি কিছু বলবো তার আগেই নীতিকা বলে, মা আমি আপনার বৌমা, আসলে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তাই আমরা দুজন বিয়ে করে নিয়েছি। আমার মা বলে, অনন্ত বৌমাকে নিয়ে রুমে যা। সত্যি বলতে আমি অবাক। আমার মা একটু রাগারাগি বা চেঁচামেচি করলো না, খুবই আশ্চর্যজনক বিষয়। আমি বললাম, মা বাড়িতে বাবা আছে? মা বলে, না, একটু পরেই ফিরবে। আমি বললাম, বাবা আসলে একটু বুঝিয়ে বলো। মা বলে, তোর বাবাও চাইছিলেন ঘরে বউ আনার জন্য, কিন্তু তিনি বলার আগেই তুই নিয়ে এসেছিস। আমি বললাম, হুম। মা নীতিকাকে উদ্দেশ্য করে বলে, তোমার নাম কি মা? নীতিকা বলে, জি আমার নাম নীতিকা। মা বলে, আচ্ছা মা, তুমি ওর সাথে ওর রুমে যাও। নীতিকা বলে, ঠিক আছে। মা চলে যাবার পর নীতিকা বলে, মা এত সহজে মেনে নিল? আমি বললাম, আমার মা সরল সহজ মানুষ, আর তার চেয়ে বড় কথা, তিনি আমাকে অনেক ভালোবাসেন, তাই আমার কোনো কাজে মা বাধা দেয় না। কিন্তু বাবা রয়্যাল বেঙ্গল টাইগার, আমি তাকে ভয় পাই। একসময় দুজন নিজের রুমে চলে এলাম। আমি বসে আছি আনমনা হয়ে। কিছু সময়ের মধ্যে মানুষের জীবনের চাকা পরিবর্তন হয়, সেটা আজ উপলব্ধি করলাম। আল্লাহ যার জন্য যেমন কলম মেরে রেখেছেন, ঠিক তেমন গতিতেই চলবে মানুষের জীবন। আমাকে চুপচাপ দেখে নীতিকা বলে, কি এত ভাবছিস দোস্ত? আমি বললাম, স্বামীকে কেউ দোস্ত বলে? নীতিকা বলে, ও সরি, স্বামী কি ভাবছো গো? আমি বললাম, না তেমন কিছু না, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। নীতিকা আমার বিছানায় বসে বলে, তোমার বিছানাটা অনেক নরম, ঘুমোতে বেশ আরাম হবে। আমি একটু গম্ভীর হয়ে বললাম, বিছানায় নয়, নিচে ঘুমাবি তুই। নীতিকা বলে, তুমি আমাকে তুই করে বলছো কেন? এখন কিন্তু আমি তোমার দোস্ত না, তোমার স্ত্রী, আর আমি নিচে কেন ঘুমাবো? আমি বললাম, কেন, আমার সত্যের কথা ভুলে গেছো? নীতিকা বলে, ওসব পরে দেখা যাবে, কিন্তু তার আগে বলো, তোমার রুমের জিনিসপত্রগুলো এত অগোছালো কেন? আমি বললাম, ব্যাচেলার ছেলেদের রুম এরকমই থাকে। নীতিকা বলে, এই তুমি এখন বিবাহিত। আমি বললাম, আগে তো ব্যাচেলার ছিলাম, তাই না? নীতিকা বলে, সমস্যা নেই, এখন থেকে আমি গুছিয়ে রাখবো। কোনো লাভ নেই, গুছিয়ে রাখলেও ও আবার অগোছালো করে দেবে। বাহির থেকে মা কথাগুলো বলল। নীতিকা বলে, চিন্তা করবেন না মা, আগোছালো করলে ওর খবর আছে। মা বলে, ওর এই অভ্যাসটা তুমি যদি ছাড়াতে পারো মা, দেখো। নীতিকা বলে, ঠিক আছে মা, কিন্তু বিছানায় 4টা বালিশ কেন? মা বলে, 4টা বালিশ 4 দিকে দিয়ে ঘুমায়, যখন যেটা ভালো লাগে সেটা নিয়ে ঘুমাই। এই বলে মা আর দাঁড়ালো না, চলে গেল। নীতিকা বলে, এখন আর একটা বালিশও থাকবে না এখানে। ততক্ষণে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি। ওর শেষের কথাটা আমি শুনে ফেলেছি। আমি বললাম, বালিশ না থাকলে আমি কি জড়িয়ে ধরে ঘুমাবো? নীতিকা বলে, কি নিয়ে মানে আমাকে জড়িয়ে ঘুমাবে? আমি বললাম, অসম্ভব, আমি তোমাকে কখনো স্পর্শ করিনি, আর তুমি বলছো জড়িয়ে ধরতে? নীতিকা বলে, হ্যাঁ, সমস্যা কোথায়? আমি বললাম, আমার লজ্জা লাগে, আর তাছাড়া। আমার কথা শেষ হতে দিল না। নীতিকা বলে, আইসে আমার লজ্জাবতী বর, নিজের বউকে জড়িয়ে ধরবে, সেখানে আবার লজ্জা কোথায়? দাঁড়াও, আমি তোমার লজ্জাকে বিদায় করেছি। এই বলে এসে নীতিকা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার দেহের ভিতরে অজানা একটা শিহরণ বয়ে যাচ্ছে। কোনোদিন কোনো মেয়েকে স্পর্শ করিনি, আর নীতিকা আমাকে জড়িয়ে ধরেছে, একটু অস্বস্তি লাগছে, তাই ওকে সরিয়ে দিলাম। নিজেকে স্বাভাবিক করে কঠোর সুরে বললাম, দেখো তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। তুমি হয়তো আমার দেওয়া শর্তগুলো ভুলে যাচ্ছ। আমাকে তুমি আর 8-10টা ছেলের মতো ভেবো না, আমি তাদের মতন না। দেখো, তোমাকে আমি আগেও বলেছি, এখন আবার বলছি, নিজেকে ঠিক আমার মনের মতো যদি গড়তে পারো, তবে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেব। হয়তো তুমি মনে মনে ভাবছো, জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করতে পেরেছো, হয়তো বা তুমি এই বাড়িতে নিজের জায়গা করে নিতে পেরেছো, কিন্তু আমার মনে জায়গা করে নেওয়াটা এত সোজা না। ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখেছি আমি, আমার একটা ভুলের জন্য সব মাটি হয়ে গেল। ভেবেছিলাম লাইফে কিছু করব, নিজের মতো করে, এমন একটা মেয়েকে বিয়ে করব যে আমার প্রতিটা কথায় লজ্জা পাবে, যে আমার চোখে চোখ রাখতে লজ্জা পাবে, যার কথা বলার সময় মুখে হাসি লেগে থাকবে, যার প্রেমে আমি একটু একটু করে পড়ব। এক নিমেষেই সব মাটি করে দিয়েছো। তবে তোমাকে দোষারোপ করে কোনো লাভ নেই, আসলে এটা আমার নিয়তি ছিল। নিয়তির লেখন কেউ খণ্ডাতে পারে না। তাই তোমাকে বলছি, আমার থেকে দূরে থাকাটাই তোমার জন্য বেটার, কারণ কখন মুখ দিয়ে কি বলে ফেলবো যার জন্য তুমি মনে কষ্ট পাবে। হয়তো মেজাজ খারাপ হলে গায়ে হাতও তুলতে পারি, আশা করি এর থেকে বেশি কিছু বলতে হবে না। নীতিকা আমার দিকে তাকিয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিল। আমি সেটা দেখেও না দেখার ভান করে বারান্দায় চলে গেলাম। মনে মনে ভাবছি, কয়েক ঘন্টা আগেও এই মেয়ে শুধু আমার ফ্রেন্ড ছিল, আর এখন কয়েক ঘন্টার ব্যবধানে সে আমার স্ত্রী হয়ে গেল। সত্যি মানুষের জীবনের পরিবর্তন চোখের পলক পড়তেই হয়ে যায়। কিন্তু আমি এই মেয়েকে নিয়ে কিভাবে সংসার করব? এই যে আমার মনের মতো না। আর তাছাড়া একে নিয়ে তো আমি কোনো দিন কোনো রোমান্টিক মুহূর্ত ভাবিনি, এমনকি ওর প্রতি কোনো দিনও আমার কোনো ফিলিংস কাজ করেনি। আমার মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে, কিচ্ছু ভাবতে পারছি না। এমন সময় বাবা অফিস থেকে ফিরেছে। বারান্দা থেকে মেন গেট দেখা যায়, গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। সেটা দেখে বুঝতে পারলাম বাবা এসেছে। সত্যি বলতে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর মা আসলো ডাকতে। মা বলে, তোর বাবা তোকে ডাকছে। আমি কিছু না বলে বাবার কাছে চলে গেলাম। আমাকে দেখে বাবা বলে, শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন? আমি ভয়ে ভয়ে বললাম, জি বাবা। বাবা বলে, তো বোমা কোথায়? আমি বললাম, রুমে আছে। বাবা বলে, ডেকে নিয়ে আসো, একটু দেখি।
এমন সময় মায়ের সাথে নীতিকা এসে হাজির। মা বলে, তোমার শ্বশুর, যাও সালাম করো। নীতিকা কোনো কথা না বলে সোজা গিয়ে বাবাকে সালাম করে। বাবা নীতিকার মাথায় হাত বুলিয়ে বলে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এতদিন পর গাধাটা একটা কাজের মতো কাজ করলো। তারপর নীতিকার মুখ ভালো করে দেখে বলে, তুমি সিরাজের মেয়ে না? নীতিকা বলে, জি আঙ্কেল। আপনি সৈয়দ আঙ্কেল না? বাবা বলে, হ্যাঁ রে মা, তুই এই গাধাটাকে ভালোবাসিস আগে বলবি না? তাহলে তো আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। নীতিকা বলে, আসলে আঙ্কেল বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে অন্য জায়গায়, তাই বাধ্য হয়ে আমরা নিজেরা বিয়ে করে ফেলি। বাবা বলে, তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোর বাবার সাথে কথা বলে তোদের বিয়ে আবার ধুমধাম করে দেব। তুই এবার ঘরে যা। নীতিকা বাবার কথা মতো রুমে চলে গেল। তারপর বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, এই যে নবাবজাদা, এবার তো বিয়ে করেছেন, এবার কি আপনার সম্মতি হবে অফিসে জয়েন করা, নাকি এখনো পড়াশোনা করবেন? আমার বাবা সবসময় আমার সাথে এমনভাবে কথা বলে, কিন্তু যতই এমনভাবে কথা বলুক না কেন আমাকে বড্ড ভালোবাসে। মনে মনে ভাবছি কোন পথ বেছে নেব, অফিসে জয়েন করা না পড়াশোনা। আমাকে ভাবতে দেখে বাবা বলে, কি হলো, কি এত ভাবছেন আপনি? আমি বললাম, কিছু না বাবা, আমি কাল থেকে অফিসে জয়েন করব। বাবা বলে, যাই হোক, বিয়ে করা তো উপকার বই অপকার হয়নি। ঘরে লক্ষ্মী বউ এলো আর ছেলের মাথায় বুদ্ধি খুলল। এই বলে বাবা রুমে চলে গেল। আমি সোফায় বসে নীতিকার কথা ভাবছি। মেয়েটা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি নিজের বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না বলে আমাকে বিয়ে করেছে? কিছুই মাথায় আসছে না, তাই উঠে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি পুরো রুমটা সুন্দর করে সাজিয়ে ফিটফাট করে রেখেছে। এত অল্প সময়ে কি সুন্দর করে গুছিয়ে ফেলেছে। আমি বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম। নীতিকা যত সম্ভব ওয়াশরুমে। কিছুক্ষণ পর নীতিকা ওয়াশরুম থেকে বের হলো। সাথে সাথে আমার চোখ আটকে গেল ওর দিকে। মাত্র গোসল করে বেরিয়েছে, পরনে গাঢ় সবুজ কালারের শাড়ি। একে তো ফর্সা শরীর, সবুজ কালারের শাড়িটা তার শরীরে খুব সুন্দর মানিয়েছে। মাথার চুল থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, যার কারণে শাড়ি ব্লাউজ অর্ধেকটা ভিজে গেছে। ওর চেহারায় আলাদা একটা লাবণ্য ফুটে উঠেছে। ব্লাউজটা কিছুটা লুজ, যার কারণে কাঁধ থেকে পড়ে যাচ্ছে। সে সেটাকে বারবার তুলে দিচ্ছে। বুঝতে পারলাম ওর জন্য কিছু কাপড়ের প্রয়োজন। হঠাৎ নীতিকার নজর পড়ল আমার দিকে। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার, অমন করে কি দেখছো? যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে এর আগে কখনো আমাকে দেখোনি। আমি বললাম, কই কিছু না তো, বিকেলের দিকে রেডি হয়ে নিও। নীতিকা বলে, কেন, কোথায় যাব আমরা? আমি বললাম, গেলেই দেখতে পারবে কোথায় যাব। এই বলে অন্যদিকে ফিরে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর দুপুরের খাবারের জন্য মা ডাকলো। সবাই একসাথে খেতে বসলাম। আমার ছোট বোনটা নানার বাড়িতে গেছে, তাই বাড়িটা খালি খালি লাগছে। আমি বিয়ে করেছি শুনলে ও তো পুরো বাড়ি মাথায় করে নাচবে। একসময় খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। আমি বিছানায় শুয়ে আছি, নীতিকা চেয়ারে বসে আছে। আমি বললাম, বিকেলে তো অনেক টাইম, তুমি বরং কিছুক্ষণ ঘুমিয়ে নাও। নীতিকা বলে, ঠিক আছে, তবে কোথায় ঘুমোবো? আমি বললাম, উপরে সচরাচর কেউ আসে না, তুমি বরং পাশের রুমে গিয়ে শুয়ে থাকো। আমার এই কথা শুনে নীতিকা কিছুটা মনে কষ্ট নিয়েই উঠে চলে গেল। আমি কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম। একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো নীতিকার ডাকে। চোখ খুলে দেখি সে আমার জন্য চা নিয়ে এসেছে। নিশ্চয়ই মা বলেছে আমি এই টাইমে চা খাই। চাটা শেষ করে নীতিকাকে নিয়ে শপিং করতে বেরিয়ে গেলাম। ওর জন্য শপিং করে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। আমি এশারে নামাজ পড়ে বিছানায় বসে আছি। নীতিকা মায়ের সাথে গল্প করছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এখন ঘুমানোর পালা। নীতিকা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হলো, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? শুয়ে পড়ো। নীতিকা বলে, কোথায় ঘুমাবো? তুমি তো খাটে ঘুমোতে নিষেধ করেছো। আমি বললাম, তো কি হয়েছে, নিচে ঘুমিয়ে পড়ো বিছানা করে। নীতিকা বলে, আমি কোনোদিনও নিচে ঘুমাইনি, এখন কিভাবে ঘুমাবো? আমি বললাম, অভ্যাস করে নাও। নীতিকা বলে, বলছিলাম কি, তোমার খাটটা তো অনেক বড়, 3জন মানুষ অনায়াসে ঘুমোতে পারে, তাই বলছি যে মাঝখানে বালিশ দিয়ে আমি এই পাশে শুতে পারি না? দেখো, আমি কথা দিচ্ছি কিচ্ছু করব না। আমি বললাম, কিন্তু আমি যদি করে ফেলি? দেখো, এমনি তো আমার নড়াচড়ার অভ্যাস বেশি। নীতিকা বলে, তাতে কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করব না। আমি বললাম, কিন্তু আমার সমস্যা আছে, হয়তো ঘুমের মধ্যে আমি তোমাকে লাথি মারতে পারি। নীতিকা বলে, কোনো সমস্যা নেই, আমি কাউকে কিছু বলবো না। বুঝতে পারলাম এই মেয়ে এখানেই ঘুমোবে। আমি বললাম, ঠিক আছে, শুয়ে পড়ো। এই কথা শোনার সাথে সাথে সোজা এসে শুয়ে পড়লো মাঝখানে বালিশ দিয়ে। সে যে আমার পাশে ঘুমোতে পেরে কি খুশি সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি কিছু না বলে অন্যদিকে ফিরে শুয়ে আছি। একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। শরীরের উপরে ভারী কিছুর অনুভব করতে পেরে চোখ খুলে দেখি সর্বনাশ, মাঝখানের বালিশ কোথায় আর আমি কোথায়? অন্ধকারে সেটাও বুঝতে পারছি না। নীতিকা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। শুধু তাই নয়, আমার পায়ের উপরে পা তুলে দিয়েছে। মেয়েটা ঠিক আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। যত সম্ভব আজ শ্যাম্পু করেছে চুলে, তাই একটা মিষ্টি গন্ধ নাকে এসে লাগছে। মনে মনে চিন্তা করছি ওকে ডাকবো, কিন্তু অজানা এক টানে ডাকতে পারছি না। পাশে থাকা ল্যাম্পলাইট জ্বালিয়ে দিলাম। তার আলোতে নীতিকার মুখ স্পষ্ট হয়ে উঠেছে। মাথার চুলগুলো ওর মুখ ঢেকে দিয়েছে। মেয়েটা নড়ে চড়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি ধীরে ধীরে ওর মুখের চুলগুলো সরিয়ে দিলাম।
আলাদা একটা আকর্ষণ ফুটে উঠেছে ওর মুখে। কয়েক মিনিটের জন্য চোখ সরাতে পারলাম না। নিজেকে স্বাভাবিক করে ওকে জায়গা মতো শুইয়ে দিলাম। বুঝতে দিলাম না রাত্রে ও আমাকে জড়িয়ে ধরেছে। সকালেও ঘুম থেকে উঠে খুবই স্বাভাবিক আচরণ করলাম। কাল রাতে কি হয়েছিল আমি তাকে বুঝতে দিলাম না। ওইদিকে আমার বাবা নীতিকার বাবাকে সব খুলে বলল। সব শুনে নীতিকার বাবা হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে এলো। লোকটার মুখের ভাব দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল। এই না নীতিকাকে মেরে বসে। হঠাৎ তিনি যা করলো নীতিকার সাথে, তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। নীতিকাও অবাক হয়ে গেল। হঠাৎ এমন কিছু হবে আমরা আশা করিনি। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।